সুধী শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ঘণ্টা, লিখেছেন অদৃশ বর্ধন। হরিশ কাকা বললেন, বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। শুনে পদ্মমাসি ছাড়া সবাই হেসে উঠল। পদ্মমাসি ভীতু মানুষ, শহুরে মেয়ে। ভূত প্রেতের নাম শুনলেই তার গা ছমছম করে ওঠে। তবুও জোর করে হাসল মাসি। বলল, আমার শোবার ঘরটাই নিশ্চয়ই ভূতের বসবার ঘর, তাই না? হরিশ কাকার চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। বললেন, সত্যি কথা বলতে গেলে কিন্তু তাই। বাড়ির সেরা ঘরটাতেই ভূতের আসর বসে। তোমার ঘরটাও এ বাড়ির পয়লা নম্বর ঘর। কি হলো, ঢোক গিলছ কেন? গলা শুকিয়ে গেছে? লেবুর শরবত দেব না চা? আদিক্ষেতা থেকে আর বাঁচি না, ঝংকার দিল পদ্মমাসি। হাসির অট্টরোলে হরিশ কাকা কি বললেন শোনা গেল না। পাড়াগাঁয়ে এই আমাদের প্রথম রাত্রিবাস। এসেছিলাম ভাইপোর বিয়েতে। বরকনে এখন কোণে বাড়িতে। আমরা জনা দশেক এসেছি হরিশ কাকার পৈতৃক ভিটেতে। সেকেলে জমিদার বাড়ি, 3 মহলা। এখন অবশ্য দেউড়িতে বট গড়িয়েছে, জানলার খড়খড়ি হাওয়ায় নড়ে, ছাদের ফাটলে জল ঝরে দারুণ বর্ষায়। তা হলেও একটা রাত হই হই করে কাটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। হরিশ কাকার বাল্যবন্ধু ডাক্তার ননী চাটুর্য বললেন, নিশ্চয়ই ভূত আছে। এই কথাটা বললে কেন? বাড়ি ফাঁকা পড়ে থাকলেই পাড়াগাঁয়ের ভূতেরা সেখানে আড্ডা গাড়ে। কানাঘুষো সেই রকমই শুনছিলাম মাসখানেক আগে কলকাতায়। মাঝখানে দিন তিনেক থেকেও ছিলাম। সিঁড়িতে খসখস আওয়াজ ছাড়া কিছুই শুনিনি বা দেখিনি। ভাঙা বাড়িতে খসখস আওয়াজ হাওয়া দিলেই শোনা যায়, বললেন নগেন দত্ত, সাংবাদিক, আমার বন্ধু। তা তো বটেই, বললেন হরিশ খুড়ো। হাওয়া দিলে অনেক ভুতুড়ে আওয়াজই শোনা যায়। গাছের পাতা সরসর করে, জানালা খটখট করে, দরজা ক্যাঁচ ক্যাঁচ করে। ভূতের ওঝারা তখন খড়ি পেতে ভূত তাড়ায়, মানে হাওয়া থামলেই আওয়াজ থামে। ননী চাটুর্য বলেন, মনে হচ্ছে ভূতে বিশ্বাস নেই? আলবত আছে, নেই বলার মতন বুকের পাটাই আমার নেই। তবে সব বাড়িতে থাকে না, আবার সবার ভাগ্যেও ভূত দর্শনও ঘটে না। আমি বললাম, কাকা, আপনি কিন্তু ননী কাকার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। এ বাড়িতে সত্যি সত্যি ভূত আছে কিনা বললেন না কিন্তু। হরিশ কাকা অপাঙ্গে পদ্মমাসির দিকে তাকালেন। মাসি কাঠ হয়ে বসেছিল। বেশ বুঝলাম ভয় পেয়েছে। বললাম, কি মাসি, ভূতের বসবার ঘরে শুতে মন চাইছে না বুঝিয়ে? তুই থাম, খ্যান খ্যান করে উঠল মাসি। ভূত থাকলে আমার কি, পারুল তো রইল দোরগোড়ায়, ও শোবে এখন। বলি, ঘন্টা টন্টা আছে? হরিশ কাকা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। ঘন্টা কি হবে, বাজাবো বাজাবো, ভয় পেলেই ঘন্টা বাজাবো, পারুলের ঘুম ভেঙে যাবে। আমি বললাম, অত সাহসের দরকার কি মাসি, ঘরটা পাল্টে নিলেই তো হয়। কটমট করে পদ্মমাসি তাকালো আমার দিকে। হরিশ কাকা বললেন, সিন্ধুক খুঁজলে আরতির বাড়তি ঘন্টা 2-1টা পাওয়া যেতে পারে। আর কারো ঘন্টা লাগবে নাকি? আবার হাসির হররা ছুটল। পদ্মমাসি গজগজ করতে লাগলো। পারুলকে নিয়ে উপরে চলে গেলেন। হরিশ কাকাও গেলেন। ফিরে এসে বললেন, একটা ঘন্টা দিয়ে এলাম। আমি বললাম, মাসি কিন্তু বড্ড ভয় পেয়েছে। স্বাভাবিক,
এই বাড়িতে আগে কোনো উপদ্রব ছিল না, ইদানিং কানাঘুষো শুনছি। সত্যি? দোতলার যে ঘরে তোর মাসি শুয়েছে ও ঘরটা আগে নাচঘর ছিল, এখন পালঙ্ক পাতা হয়েছে যাতে অতিথি এসে রাত কাটাতে পারে। মুশকিল হচ্ছে ওই পালঙ্ক নিয়েই। কিরকম? পালঙ্কটার পূর্ব ইতিহাস আমি জানি না। একতলার গুদমে পড়েছিল। আমি দেখলাম দামি কাঠ পালিশ করলে খোলতাই হবে, তাই করালাম। পালঙ্কের চেহারা ফিরে গেল, রাখলাম নাচঘরে। ওই ঘরটাই সবচাইতে বড় অতিথি ঘর হলো। মাস তিনেক আগে পাখি শিকার করতে আমার এক বন্ধু এলো। ওই ঘরে ওই খাটে এক রাত কাটালো। পরের দিন সকালে ঘর পাল্টে অন্য ঘরে রইল। কেন? খাটটা নাকি মোটেই সুবিধা নয়, ঘুম হয় না। ননু চাটুর্য বললেন, জেনে শুনে তুমি ওকে ও ঘরে পাঠালে? আমি তো ভয় দেখালাম, কিন্তু ওর জেদ চেপে গেল, কি করব? তাছাড়া গোড়া থেকেই পারুল ওর জিনিসপত্র ওই ঘরে তুলেছে, এখন মালপত্র সরানোর ঝামেলা। আমি গোড়ায় জানলে ও ঘর ওকে দিতামই না। এখন উপায়? না, ভয়ের কিছু নেই। তোমরা আবার দুপাতা ইংরেজি পড়ে নাস্তিক হয়েছ তো, তাই এতক্ষণ বলিনি। এবার বলি। মাসখানেক আগে আমি এসেছিলাম ওঝা নিয়ে। বাড়ি ঝাড়ফুঁক করে গেছি, কাজেই কোনো ভয় নেই। এরপর আর আসর জমল না। হাই তুলতে তুলতে চোয়াল ব্যথা হয়ে যাচ্ছিল, কাজেই যে যার ঘরে গিয়ে নিদ্রার আয়োজন করল। পরের দিন রবিবার। আগের দিন খাটাখাটনির ফলে গায়ে গতরে ব্যথা হয়েছিল, তাই ঘুম ভাঙতে 8টা বাজল। একতলার বৈঠকখানায় পুরুষরা জমায়েত হলাম। চা পানের পর হরিশ কাকা বললেন, চ আমাদের ভিটে দেখিয়ে আনি। প্রস্তাবটা মন্দ নয়। কলকাতার ছেলেদের কাছে শ্যামলা বাংলার গ্রাম্যরূপ এমনিতেই মধুর, তার উপর স্মৃতি বিজড়িত জমিদার ভবন, সুতরাং আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়লাম। আস্তাবল দেখলাম রংমহল, এককালে যেখানে কাশী কাঞ্চির বাইজিরা এসে ঘুমুরের ঘূর্ণাবর্ত সৃষ্টি করে গেছে সেখানে। কচুরিপানায় ঢাকা দেখলাম বিন বাদল বরসাত। মোগলাই অনুকরণে একটা বিরাট বাগান, মাঝে ঝিল আর ফোয়ারার সারি। দারুণ গ্রীষ্মেও নাকি এখানে বর্ষার আমেজ সৃষ্টি করা হতো। সব দেখে ফিরতে বেলা প্রায় 11টা হয়ে গেল। বৈঠকখানার দোরগোড়ায় দেখি পিন্টি দাঁড়িয়ে। পিন্টি আমার খুড়তুতো বোন, হরিশ কাকার মেয়ে। মুখ আমসি করে পিন্টি যা বলল তা শুনে আমরা তো হতভম্ব। পদ্মমাসি নাকি এক্ষুনি চলে যাচ্ছে। নিশুতি রাতে নাকি ভূতে হানা দিয়েছিল মাসির ঘরে। শুনেই আমরা 3 লাফের সিঁড়ি টপকে পিন্টির পেছন পেছন দোতলায় উঠলাম। পদ্মমাসি ঘর পাল্টেছে দেখলাম। বড় ঘর ছেড়ে শুকনো মুখে শুয়ে রয়েছে পিন্টির ঘরে। আমরা ঘিরে দাঁড়াতেই চোখ খুলল পদ্মমাসি। চোখের কোলে দেখলাম কালি পড়েছে। নিচি স্বরে মাসি বলল, ব্যাপারটা এতক্ষণ খোলসা হলো। পারুল আসতেই মনটা হালকা হলো। কাল রাতে খুব তো ভয় দেখায় আমাকে। জানলা খটখট আওয়াজ করে, সিঁড়িতে সরসর শব্দ হয়, আর কত কি। সত্যি কথা বলতে কি, ঘরে ঢুকে পর্যন্ত গা ছমছম করছিল আমার। সারাদিন খাটনির জন্য তবুও শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, তবে হঠাৎ জেগে উঠলাম। দেখলাম জানলা দিয়ে চাঁদের আলো মেঝেতে এসে পড়েছে, আর আলোর মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা সাদা মূর্তি, থান কাপড় জড়ানো সাদা মূর্তি। না 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 না, আমি ভুল দেখিনি। আমার দিকে চেয়েছিল মেয়েটা। থান কাপড়ের মতোই সাদা তার মুখ, যেন হাড় ছাড়া কিচ্ছু নেই সেখানে।
চোখের জায়গায় দুটো ছেঁদা, ঝকঝকে দাঁতের শাড়ি, অবিকল মরার মাথার খুলির মতো দেখতে, কিন্তু মুখটা খুব বিষণ্ণ, কি যেন বলতে চাইছে। ওই পর্যন্ত দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। বেশ বুঝলাম আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। গলা দিয়ে একটা শব্দও বেরোলো না। আমি জ্ঞান হারালাম। তারপর চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। ভীষণ ভয় খেয়েছিলাম। এখন অবশ্য ভয় আর নেই। পারুল আমার ভয় ভেঙে দিয়েছে। পারুল ভয় ভেঙে দিয়েছে মানে? পারুল কি ওঝা? হরিশ কাকা বললেন। পারুলকে সকালে পেতনির কথা বলতেই তো হেসে গড়িয়ে পড়ল। আসলে হয়েছে কি, ঘন্টার আওয়াজ শুনেই পারুলের ঘুম ভেঙে গিয়েছিল। তাড়াতাড়িও ঘরে আসে, এসে দেখে আমি চোখ বুজে শুয়ে আছি। আসলে ওর থান কাপড় দেখেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ও ভাবলো আমি ঘুমোচ্ছি, তাই আর বিরক্ত না করে আবার শুতে চলে যায়। তাহলে তো লেখা চুকেই গেল। পারুলই কাল রাতে পেতনি হয়েছিল, বললাম আমি। একটু হতাশ হয়েই বললাম। ভূত প্রেত নিয়ে কেবল গল্পই করলাম, চোখে দেখা আর হলো না। পদ্মমাসি বলল, সে যা হোক, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, অনেক কাজ আছে, এ বাড়িতে আর ঢুকছি না। যা ভয় পেয়েছিলাম, বাবা। পদ্মমাসি চলে গেলে আমরা আবার বৈঠকখানা এলাম। চায়ের কাপ এলো, চুমুক দিয়ে ননী চাটুর্য বললেন, যাক, একটা ফাঁড়া কাটলো। পারুল প্রেতিনী রহস্য পরিষ্কার না করলে ভদ্রমহিলার নার্ভের ব্যায়াম দাঁড়িয়ে যেত। রহস্য কি সত্যিই পরিষ্কার হয়েছে? হরিশ কাকা বললেন। বাকি আর কি রইল? ঘন্টার ডাক শুনেই পারুল ঘরে ঢুকেছে। মাসি তাকেই পেতনি ভেবেছে, বললাম আমি। বুঝলাম, কিন্তু তোর মাসি তো খাট ছেড়ে নিচেই নামেনি, তার আগেই অজ্ঞান হয়েছে। তাতে কি হয়েছে? তাহলে ঘন্টাটা বাজালো কে? নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।